ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর পঞ্চম অধ্যায়ের একটি বিষয়টি হলো ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত প্রজাতন্ত্র বা রিপাবলিক সম্পর্কে। তোমরা এই যে ভিডিও শুনবে, এই ভিডিও শুনে শুধু 11ই নয়, বিএ মেজর, বিএ মাইনর, পাস, অনার্স, এমএ এবং ইউপিএসসি এক্সামে, ডাব্লিউবিসিএস এক্সামে তোমাদের এই ভিডিও কাজে লাগবে। আর একটা কথা হলো যে তোমরা ভিডিও অনেকেই শুনছো এবং অনেকেই সাবস্ক্রাইব করেছো, এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করবে, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। আজকের ভিডিওর মূল বিষয় ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রজাতন্ত্র ওয়ার্ডটি বা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এই কথার অর্থ হলো যে ভারতের শাসন ব্যবস্থাতে বংশানুক্রমিকভাবে কোনো ব্যক্তি শাসন ক্ষমতায় আসতে পারেন না। ভারতের সর্বোচ্চ শাসক প্রধান, নিয়মতান্ত্রিক শাসক প্রধান রাষ্ট্রপতি, তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্দিষ্ট সময় অন্তর তিনি নির্বাচিত হন। ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থাতে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, তিনিও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। ভারতবর্ষে তাহলে দেখা যাচ্ছে যে বংশানুক্রমিকভাবে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন না, কোনো মন্ত্রী বংশানুক্রমিকভাবে ক্ষমতায় আসেন না। কি কেন্দ্রে, কি রাজ্যে, সমস্ত স্তরেই কিন্তু বংশগত বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না। নির্বাচনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকার গঠন করে এবং রাষ্ট্র পরিচালনা করে। তাই ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ইংল্যান্ডের রাজা বা রানী বংশগতভাবে ক্ষমতায় আসেন। ইংল্যান্ডের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভাতে 70% লর্ড বংশগতভাবে ক্ষমতায় আসেন। ইংল্যান্ড গণতান্ত্রিক রাষ্ট্র হলেও কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, তার পাশাপাশি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। আমরা এই বিষয়টিকে পয়েন্ট আকারে আলোচনা করব। প্রথম 1 নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব যে ভারতবর্ষের সংবিধানের 1949 সালে 26শে নভেম্বর যে সংবিধানকে গ্রহণ করা হয়েছে এবং যে সংবিধানকে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী করা হয়েছে, সেই সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র, প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়, তোমরা জানো। তো এই যে সংবিধানে কি প্রথম এই প্রজাতান্ত্রিক রাষ্ট্র ঘোষিত হলো, না আমরা অতীতের দিকে তাকাবো? আর ভারত আজকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র, অতীতে প্রজাতান্ত্রিক রাষ্ট্র ছিল কি ছিল না তা আমরা
1 নম্বর পয়েন্ট আলোচনার মধ্য দিয়ে জানব। প্রাচীন ভারতে রাজতন্ত্র ছিল, বংশগত শাসন ছিল, শাসকরা উত্তরাধিকার সূত্রে ক্ষমতায় আসতেন, তারা নির্বাচিত ছিলেন না। আবার যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রে দেখা গেছে যে বংশগতভাবে ক্ষমতায় এসেছেন রাজা, আবার জনগণ রাজাকে নির্বাচিত করেছে। আবার এও দেখা যায় যে রাজতন্ত্রের উপর অনেক সীমাবদ্ধতা ছিল, সীমিত রাজতন্ত্র ছিল। তাহলে প্রাচীন ভারতবর্ষে আমরা লক্ষ্য করছি না যে প্রজাতান্ত্রিক সরকার ছিল। তবে আর্য যুগে ব্রিজি এবং মল্ল এই দুটি উত্তর ভারতের এই দুটি রাজ্যে প্রজাতান্ত্রিক সরকার ছিল, মূলত রাজতন্ত্র ছিল প্রাচীন ভারতবর্ষে। যখন ভারতবর্ষ স্বাধীনতা পেল 1947 সালে 15ই আগস্ট, তখন ভারতে ব্রিটিশ সরকার সরাসরি কিছু ভূখণ্ড শাসন করত, আর কিছু ভূখণ্ড দেশীয় রাজ্যের মাধ্যমে শাসন করত। দেশীয় রাজ্যগুলিকে প্রিন্সলি স্টেট বলা হয়, প্রাদেশিক রাজ্য বলা হয়। এই সমস্ত রাজ্যে দেশীয় রাজা ছিল, নবাব ছিল। 1947 সালে ভারত যে স্বাধীনতা পেল, ভারতের স্বাধীনতা আইন অনুযায়ী ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলা হলো এই দেশীয় রাজ্যগুলি তাদের ইচ্ছামতো পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারবে, অথবা ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারবে, অথবা তারা স্বাধীনভাবে থাকতে পারবে। আমরা লক্ষ্য করলাম প্রায় রাজ্য, দেশীয় রাজ্য পাকিস্তান অথবা ভারতের সঙ্গে যুক্ত হলো, কিন্তু কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ এই রাজ্যগুলি স্বাধীনভাবে থাকলো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি এই রাজ্যগুলো যুক্ত হয়ে গেছে। কাশ্মীরকে পাকিস্তানের হানাদার বাহিনী আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং ভারতে এসে ভারতের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করেন। একটা সময়ে তাহলে এরা সার্বভৌম স্বাধীন থাকার একটা অধিকার ছিল, এবং আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাই 1971 সালের আগে দেশীয় রাজ্যগুলিতে শাসকদের রাজন্য ভাতা দেওয়া হতো। সেই রাজন্য ভাতাকে 1971 সালে তুলে দেওয়া হলো। বংশগতভাবে রাজন্য ভাতা পাওয়া এই বিষয়টি প্রজাতান্ত্রিক চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই ভারতবর্ষে 1971 সালে রাজন্য ভাতা বিলোপ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। নাম্বার 2, 1950 সালে 26শে জানুয়ারি ব্রিটেনের রাজা বা রানী যে নেতা, অর্থাৎ রাজা বা রানীর প্রতি যে আনুগত্য ছিল ভারতবর্ষের নেতাদের এবং ভারতবাসীর, সেই আনুগত্য ত্যাগ করে 1950 সালে 26শে জানুয়ারি রাজা বা রানীর প্রতি আনুগত্য ত্যাগ করে ভারত একটা স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তারা উপনিবেশগুলির সঙ্গে সুসম্পর্ক ভবিষ্যতে রাখার জন্য অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপনের জন্য ব্রিটিশ কমনওয়েলথ গঠন করে। ভারত এই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করেছে। পরে অবশ্য ব্রিটিশ কথাটি বাদ দিয়ে কমনওয়েলথ গঠিত হয়েছে। এই কমনওয়েলথের হেড নেতা বা নেত্রী হলেন ইংল্যান্ডের রাজা বা রানী। তার প্রতি ভারত এই কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করে আনুগত্য প্রকাশ করেছে। তাই অনেকে অভিযোগ করেছেন বা সমালোচকরা বলেছেন ভারত
কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করে ভারতের প্রজাতান্ত্রিক চরিত্রকে নষ্ট করেছে। ভারতে সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি, তিনি জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত। প্রজাতান্ত্রিক চরিত্র, এটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ভারত কেন ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতি আনুগত্য স্বীকার করবে? তাতে দেখা যাচ্ছে ভারতের প্রজাতান্ত্রিক চরিত্র নষ্ট হচ্ছে। কিন্তু এর উত্তরে একথা বলা যায়, কি বলা যায়? বলা যায় যে ভারত ইচ্ছা করলে কমনওয়েলথের সদস্য পদ ত্যাগ করতে পারে। কমনওয়েলথের সদস্য থাকবে কি থাকবে না সেটা সম্পূর্ণভাবে ভারত সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। সুতরাং ব্রিটিশ কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ করা মানে ভারতের প্রজাতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ হয়নি। 3 নম্বর পয়েন্ট, ভারতবর্ষের নিয়মতান্ত্রিক শাসক, ভারতবর্ষের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি, তিনি 5 বছর পর পর নির্বাচিত হন। তিনি রাজ্য আইনসভাগুলির নির্বাচিত সদস্য, লোকসভার নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজের দ্বারা তিনি নির্বাচিত হন। সংবিধানের 54 ধারায় উল্লেখ আছে, এই ইলেকটোরাল কলেজ ভারতের সর্বোচ্চ নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে। রাজ্য বিধানসভার এমএলএদের ভোটের মূল্য ঠিক হয়, পার্লামেন্টের এমপিদের ভোটের মূল্য ঠিক হয় এবং তারা একক হস্তান্তরযোগ্য প্রতিনিধিত্বের ভিত্তিতে যে পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রপতিকে ভোট দেন। তাহলে এ কথা আমরা স্পষ্ট পাচ্ছি, এখানে জনগণকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এখানে প্রজাতান্ত্রিক চরিত্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রজাতান্ত্রিক চরিত্র এইটাই যে জনগণ এমএলএদের ভোট দিয়েছেন, জনগণ লোকসভার সদস্যদের ভোট দিয়েছেন এবং রাজ্যসভার সদস্যরা তারাও নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত, এমএলএদের দ্বারা নির্বাচিত সদস্য। সুতরাং সবাই নির্বাচিত সদস্য, তারাই রাষ্ট্রপতিকে ভোট দিচ্ছেন। আমরা এটা জানি যে রাজ্য বিধানসভাতে মনোনীত সদস্য একজন থাকতে পারেন রাজ্যপালের দ্বারা, সেই মনোনীত সদস্য রাষ্ট্রপতিকে ভোট দিতে পারবেন না। আমরা এটা লক্ষ্য করি, লোকসভাতে বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ানের মধ্য থেকে 2 জন রাষ্ট্রপতির দ্বারা মনোনীত সদস্য থাকেন, বর্তমানে নেই, গত 5 বছরে ছিল না, এখনও নেই। তারা রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারতেন না। এবং রাজ্যসভাতে যে 12 জন সদস্য নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারাও কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারেন না। তাহলে রাষ্ট্রপতির নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত এবং পরোক্ষভাবে নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতিকে ভোট দেন। তাই রাষ্ট্রপতির নির্বাচন পরোক্ষ হলেও এখানে জনশক্তি হলো মূল শক্তি এবং এখানে ভোটদাতারা, এমএলএ এমপিরা ভোট দেন। রাষ্ট্রপতির পদপ্রার্থীদের পাশে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যতজন প্রার্থী থাকবে ততটা পছন্দ থাকবে, সংখ্যা লিখে নামের পাশে ভোট দেন। এটা গণতান্ত্রিক পদ্ধতি এবং এটা প্রজাতান্ত্রিক চরিত্র। এটা তো ইংল্যান্ডে নেই, এটা তো ইংল্যান্ডের প্রজাতান্ত্রিক চরিত্রের অভাব। তাই এক্ষেত্রে ইংল্যান্ডকে অনুসরণ করেনি। তাই ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন একটা প্রজাতান্ত্রিক সরকারের প্রতীক। এই সরকার অর্থাৎ ভারতের প্রজাতান্ত্রিক সরকার রয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। তোমরা এই কথা জানো, বিশ্বে সবথেকে প্রাচীন আইনসভা, পার্লামেন্ট, মাতৃস্থানীয় আইনসভা হলো পার্লামেন্ট।
ইংল্যান্ডে। সেই পার্লামেন্টীয় যে শাসন ব্যবস্থা, সেখানে নিয়মতান্ত্রিক শাসক আছে, রাজা বা রানী তার নামেই সে দেশের কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংগঠিত পরিচালিত মন্ত্রিসভার হাতে মূল ক্ষমতা রয়েছে। তাই সেখানে প্রধানমন্ত্রীর দ্বারা পরিচালিত শাসন বলা যায়, সংসদীয় গণতান্ত্রিক শাসন বলা যায়। এটাকে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে, চালু করা হয়েছে। ভারত একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। জনগণের প্রত্যক্ষ ভোটে আমাদের লোকসভার সদস্যরা নির্বাচিত হন। আমাদের রাজ্য আইনসভাতে দেখা যায় যে প্রত্যক্ষ ভোটে বিধানসভার নির্বাচনে জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করে, রাজ্য সরকার। তাহলে ভারতবর্ষের একটা প্রজাতান্ত্রিক চরিত্র অত্যন্ত স্পষ্ট। তবে একটা কথা কি, ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হলেও, প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও অনেক সময় অযোগ্য ব্যক্তি তারা কিন্তু যোগ্যতা প্রমাণ করে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারেননি। ইন্দিরা গান্ধী রাজ্যসভার সদস্য হলেও তার বিচক্ষণতা ছিল, কর্মদক্ষতা ছিল এবং তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার প্রতিভা ছিল। তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। তাহলে ইন্দিরা গান্ধীর এখানে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়া, পরিবারতন্ত্র, কংগ্রেস দলের অনেক যোগ্য প্রার্থী ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি প্রজাতান্ত্রিক চরিত্র নষ্ট হলো। তাহলে রাজীব গান্ধীর সেই অভিজ্ঞতা, রাজনৈতিক বিচক্ষণতা, প্রধানমন্ত্রী হওয়ার যে যোগ্যতা, সেটা কিন্তু ছিল না। তিনি নিজেই স্বীকার করতেন। তা সত্ত্বেও তাকে মা হারা সন্তানের প্রতি ভারতের জনগণ সমর্থন করেছে, ব্যাপক জনসমর্থন করেছে। তাহলে ভারতের মনে যে প্রজাতান্ত্রিক চরিত্র, এটা নেই। ভারতবাসীর মনে সেই রাজতান্ত্রিক মানসিকতা কাজ করেছে। 5 নম্বর পয়েন্ট, সংবিধান রচনার সময় প্রজাতন্ত্রের আদর্শকে গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতে প্রজাতান্ত্রিক চরিত্রকে গ্রহণ করা হলেও ভারতের রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক শাসক। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু প্রকৃত ক্ষমতা ব্যবহার করে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্রের সঙ্গে সে দেশে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ন্যস্ত থাকে। তত্ত্বগতভাবে সর্বোচ্চ ব্যক্তি তিনি, রাষ্ট্রের নায়ক, সর্বোচ্চ নায়ক। আবার তিনি সেই ক্ষমতা তিনি নিজের হাতে ব্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের হাতে ক্ষমতা থাকে না, কাউন্সিল অফ মিনিস্টারের হাতে ক্ষমতা থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা আছে রাষ্ট্রপতির হাতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রজাতান্ত্রিক যে বিষয়টা রিপাবলিকান স্টেট ইন্ডিয়াতে, এটা ইউএসএকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করলো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারের এই বৈশিষ্ট্যটাকে গ্রহণ করেনি। এক্ষেত্রে আমরা ইউকে, ইউনাইটেড কিংডম বা ব্রিটেনকে অনুসরণ করেছে। ব্রিটেনের যে সংসদীয় শাসন ব্যবস্থাতে প্রধানমন্ত্রী প্রকৃত ক্ষমতার অধিকারী, সে দেশের ক্যাবিনেট প্রকৃত ক্ষমতার অধিকারী, সে দেশের পার্লামেন্ট হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তাহলে তত্ত্বগতভাবে পার্লামেন্ট ক্ষমতার অধিকারী হলেও, কাউন্সিল অফ মিনিস্টার ক্ষমতার অধিকারী হলেও প্রকৃতপক্ষে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেটাকে অনুসরণ ভারতের রাজনীতিতে করা হয়েছে। আমরা গণপরিষদের লক্ষ্য করব যে গণপরিষদে যে বিতর্ক হয়েছিল, ভারতের সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হবে না রাষ্ট্রপতি শাসিত সরকারকে গ্রহণ করা হবে, এ বিষয়ে জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, কে.এ. মুন্সি, আহ্লাদি কৃষ্ণ স্বামী আয়ার, এরা কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্রের পক্ষে
মতামত দেন যে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক চরিত্রকে পরিস্ফুট করতে হবে, প্রতিফলন ঘটাতে হবে, এখানে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করতে হবে। 6 নাম্বার, ভারতের সংবিধান ভারতকে একটা প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষণা করেছে, প্রজাতান্ত্রিক দেশ বলে ঘোষণা করেছে এবং প্রস্তাবনার একটা বিশেষ শব্দ হিসাবে প্রজাতন্ত্র শব্দটিকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা দেখব ভারতের সাধারণ মানুষের মধ্যে রাজতন্ত্রের প্রভাব আছে। ভারতের সাধারণ মানুষ রাজতন্ত্রকে এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাদের মানসিকতা হচ্ছে রাজতন্ত্রের প্রতি সহানুভূতি, সংবেদনশীল। দেশের বিভিন্ন প্রান্তে আমরা পরিবারতন্ত্র দেখতে পাই, বিভিন্ন প্রান্তে আমরা দেখি পরিবার পরিজন তাদের মধ্য থেকেই ক্ষমতায় আসে। সাধারণ মানুষ রাজনৈতিক দলকে গুরুত্ব না দিয়ে পরিবারতন্ত্রকে বেশি ভালোবাসেন। আজকে কংগ্রেসের ইন্দিরা গান্ধীকে ভালোবাসেন। ইন্দিরা গান্ধী বিচক্ষণ ছিলেন, যোগ্য ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে, তার মধ্যে যে কোয়ালিটি প্রধানমন্ত্রী হওয়ার জন্য। রাজীব গান্ধীকে সমর্থন করল ভারতবর্ষের মানুষ। 400-র বেশি লোকসভায় আসন পেয়ে রাজীব গান্ধী এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, ঐতিহাসিক একটা জয়। এটা রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের সমর্থন। তাহলে সাধারণ মানুষ কি চাই? পরিবারতন্ত্র চাই। আঞ্চলিক ক্ষেত্রে আমরা দেখব পরিবারতন্ত্র। আমরা রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মাহারা সন্তানের প্রতি সহানুভূতি জনগণের ছিল। 7 নম্বর, 1998 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে সোনিয়া গান্ধীকে নেত্রী হিসাবে কংগ্রেস দল স্বীকার করল। এখানে আমরা লক্ষ্য করব যে 1 নম্বর নেত্রী তিনি অভিজ্ঞ নয়, তিনি রাজীবের স্ত্রী, তাই কংগ্রেসের নেত্রী। আমরা লক্ষ্য করেছি মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, এটা সোনিয়া গান্ধীর নেতৃত্বের বলে। তাহলে এখানে পরিবারতন্ত্র। প্রিয়াঙ্কা গান্ধী এই যে নির্বাচনী আসরে প্রতিযোগিতা করছে, এখানে পরিবারতন্ত্র। সাধারণ মানুষ আজও কিন্তু ভারতবর্ষে রাজতন্ত্রের পূজারী। সাধারণ মানুষ হীনমন্যতায় ভুগছে, নিজেদের উপরতলার যে যোগ্য ব্যক্তি তাদের উপর বিশ্বাস নাই। আমরা লক্ষ্য করেছি সোনিয়া গান্ধীর সময়ে যোগ্য ব্যক্তি প্রণব মুখোপাধ্যায়, তিনি প্রধানমন্ত্রীর পদ পাননি। এখানে পরিবারতন্ত্রের ভূমিকা ছিল। তাহলে ভারতবর্ষের নেতাদের মধ্যে, রাজনৈতিক নেতাদের মধ্যে পরিবারতান্ত্রিক মানসিকতা, পরিবারতন্ত্রের প্রতি ঝোঁক আছে। সাধারণ মানুষের মধ্যে পরিবারতন্ত্রের ঝোঁক আছে। জনতা দলের উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের কন্যা মীরা কুমার কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী পদে আমরা লক্ষ্য করেছি রাবড়ি দেবী, তিনি একজন সাধারণ গৃহবধূ হয়েও তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এটা আমরা বলতে পারি। আঞ্চলিক ক্ষেত্রে রাজ্য স্তরে পরিবারতন্ত্র আমরা লক্ষ্য করব। কাশ্মীরে ফারুক আবদুল্লাহ ছেলে ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি তাকে সিংহাসনে বসিয়েছিল ফারুক আবদুল্লাহ। এখানে জনগণও মেনে নিয়েছে, জনগণ সিম্প্যাথি জানিয়েছে, যে ভোট দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের ছেলে আজকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি, এটাও আমরা বলতে পারি পরিবারতন্ত্র। নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 8 নম্বর, রাজনৈতিক নেতার পুত্র কন্যা তারা যে যোগ্য হবেন না, তারা যে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না, এমন কথা নেই। কিন্তু যদি যোগ্য হয় তাহলে সেটা প্রজাতান্ত্রিক চরিত্রকে ক্ষুণ্ণ করে না। কিন্তু অযোগ্য হলে পরিবারতন্ত্র কাজ করে। পরিবারতন্ত্র হচ্ছে প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্যের একটা অশুভ শক্তি।
ভারতের প্রধানমন্ত্রীকে আমরা দেখব যে এই পারিবারিক যে প্রভাব ভারতের রাজনীতিতে, এটা কিন্তু পরিবারতন্ত্রের একটা উদাহরণ। 9 নম্বর পয়েন্ট প্রস্তাবনায় আমরা বলবো যে প্রজাতন্ত্র, এই যে শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সংবিধানের প্রস্তাবনাতেই শুধু উল্লেখ আছে। দেখো, সংবিধানের আর কোথাও তো প্রজাতন্ত্র শব্দটিকে উল্লেখ করা হয়নি, প্রজাতন্ত্র শব্দটি স্থান পায়নি। ভারতবর্ষে এই যে প্রকৃত প্রজাতান্ত্রিক সরকার, প্রকৃত প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা কি জানো? ধনী গরিবের ব্যবধান। আজকে মুকেশ আম্বানি, টাটা, বিড়লা, সিংহানিয়া, মফতলাল, এরা যেভাবে, আদানি গোষ্ঠী যেভাবে মূলধন নিজেদের হাতে কেন্দ্রীভূত করছে, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, ছোট শিল্পপতি, তারা তাদের সঙ্গে এই রতন টাটা, তারপরে মুকেশ আম্বানির কাছে টিকে থাকতে পারছে না। এবং তার পাশাপাশি ভারতের সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। ভারতের যারা রাজনীতিবিদ, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তারা হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা তারা নিজের অ্যাকাউন্টে জমা করছে, বিদেশে পাচার করছে। এটা কি প্রজাতান্ত্রিক চরিত্র? প্রজাতন্ত্র সত্যিকারের প্রতিষ্ঠিত করতে গেলে জনগণই হলো শেষ কথা। জনগণের মধ্যে থেকে শিক্ষা, জনগণের মধ্যে থেকে অশিক্ষা দূর করতে হবে। জনগণকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ দিতে হবে। জনগণের কাজ দিতে হবে। জনগণের মধ্যে চেতনা আনতে হবে। নির্বাচনে যাতে বিভ্রান্ত হয়ে অজ্ঞ অসচেতন মানুষ, অসৎ লোককে সাধারণ ভোটার ভোট না দেয়। এবং রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ঘটছে, বাহুবলে কারচুপি, বুথজ্যাম, রিগিং করে যে ভোটের অধিকার সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এবং অগণতান্ত্রিকভাবে সরকার তৈরি হচ্ছে, এই সরকার কোনো প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য হতে পারে না। প্রজাতন্ত্রে হচ্ছে সবথেকে সমস্ত মানুষ শিক্ষা পাবে, সমস্ত মানুষ রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারবে, সমস্ত মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থান পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। তাহলে এগুলো ভারতবর্ষের সমস্যা, এগুলো পাচ্ছে না সাধারণ মানুষ। এবং যতই অর্থনৈতিক দিক থেকে ভারত পঞ্চম স্থানের অধিকারী, ভারতের কর্ণধাররা খুবই সাহসের সঙ্গে বলেন, আমরা ভারতবাসী হিসেবে গর্বিত ঠিকই, কিন্তু পাশাপাশি আমরা খুব দুঃখিত, আমরা ছাত্রছাত্রী, যে নিরন্ন মানুষ তাদের দুমুঠো অন্ন তুলে দিতে পারছে না। গণপরিষদে বক্তব্য রাখা হয়েছিল যে এই গণপরিষদ যে সংবিধান তৈরি করবে, সেই সংবিধান নিরন্ন মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে, তাদের আত্মবিকাশের সুযোগ সুবিধা দিবে। পেরেছে কি? তাহলে কোথায় প্রজাতন্ত্র? যাই হোক, তবু আমরা বলবো ওই বাঁধাধরা বংশানুক্রমিক শাসন রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের তুলনায় গণতান্ত্রিক প্লাস প্রজাতান্ত্রিক চরিত্র ভারতে, এটা খুব উদার একটা দৃষ্টিভঙ্গি। এটা বাস্তবে রূপায়িত হোক, এটা আমরা চাইব। প্রজাতন্ত্রের যে প্রকৃত অর্থ, প্রকৃত যে প্রজাতন্ত্র, সেটা যাতে হয়, তার জন্যে আমাদের ছাত্রছাত্রীদের সচেতন হতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে। যারা 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 দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যুক্ত যাতে থাকতে না পারে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এইভাবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেহেতু, আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সেই সমস্ত অসৎ মানুষকে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, যারা দারিদ্রতাকে কৃত্রিমভাবে সৃষ্টি করছে এবং যারা মূলধন মালিক, তাদের হাতে মূলধন যাওয়ার ক্ষেত্রে সাহায্য করছে, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এটা জনগণই পারে। জনচেতনা, সদা জাগ্রত জনমত সংগঠিত করতে হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।